আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি। কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পরিবারসহ আসার যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। সাম্প্রতিক সময়ে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শিক্ষকদের জন্য খুব ভালো একটা সংবাদ দিয়েছে যে এডুকেশন অকুপেশনসটাকে আসলে যুক্ত করা হয়েছে ক্যাটাগরি বেসড ড্রয়েতে। এর ফলে শিক্ষকরা সহজেই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় আসতে পারবেন। সো খুবই ভালো একটা সুযোগ। আজকে এই যে চেঞ্জটা এসেছে, কোথায় চেঞ্জটা এসেছে, কিভাবে আপনারা এই সুযোগটা নিতে পারবেন, কিভাবে আপনারা আপনাদের জবটা খুঁজে বের করবেন, খুঁজে নিবেন এবং কিভাবে আপনারা আপনাদের সিআরএস স্কোরটাকে বাড়াবেন, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এক্সপ্রেস এন্ট্রি ড্রটা 2 সপ্তাহ পর পর অনুষ্ঠিত হয়। এটা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে জেনারেল রাউন্ড অফ ইনভিটেশন, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির যে 3টা ক্যাটাগরি আছে এই 3টা মিলিয়ে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি এবং এটা যদি কাট অফ স্কোরের সাথে ম্যাচ করে তাহলে সেই ব্যক্তিরাই হচ্ছে ইনভিটেশন পাবে। আরেকটা হতে পারে আরেকভাবে যে প্রোগ্রাম স্পেসিফিক রাউন্ড অফ ইনভিটেশন, অর্থাৎ এই 3টার মধ্যে যেই কোনো একটা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যদি কল করে যে সিএসি ক্যাটাগরিতে যারা আছে তাদের মধ্য থেকে যাদের বেশি পয়েন্ট, তাদের একটা নির্দিষ্ট সংখ্যককে আমি ইনভিটেশন দিব যদি আমার কাট অফ স্কোরের সাথে ম্যাচ করে, তাহলে এটাকে বলা হয় প্রোগ্রাম স্পেসিফিক, যে 3টার মধ্য থেকে যে কোনো একটাকে কল করে সে দিচ্ছে এবং এটার সাথে পিএনপিটা যুক্ত আছে। আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি বেসড, অর্থাৎ কানাডার সরকার নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জবের উপর ভিত্তি করে ডাকবে। যেমন হেলথ কেয়ার অকুপেশন হতে পারে, সোশ্যাল সার্ভিস ওয়ার্কার, অথবা হচ্ছে নতুন যুক্ত হলো এডুকেশন অকুপেশনস। সো আজকে আমরা এডুকেশন অকুপেশনসটা দেখব। আমরা যদি ক্যাটাগরি বেসড ড্রতে যাই, একটু নিচের দিকে যাই, দেখেন এখানে 6টা ক্যাটাগরিকে কানাডার গভর্নমেন্ট যুক্ত করেছে। কানাডার গভর্নমেন্ট যেদিন হচ্ছে ক্যাটাগরি বেস ড্র করবে সেদিন যে কোনো একটাকে ধরে দেন ওই ক্যাটাগরির পুলে যুক্ত আছেন তাদের ভিতর থেকে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তাদের নির্দিষ্ট একটি সংখ্যক যারা আবেদনকারী আছে তাদেরকে ইনভিটেশন দিবে। সো আমাদের নতুন এই যে দেখেন এডুকেশন অকুপেশনস যুক্ত হয়েছে, সোশ্যাল সার্ভিস অকুপেশনস যুক্ত হয়েছে, এখান থেকে বাদ পড়েছে ট্রান্সপোর্টেশন। সো এডুকেশন অকুপেশনসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আসছে 5টা টাইটেলের জব এবং 5টা এনওসি কোড দেওয়া আছে পাশে। এবং আমরা যদি আজকে এখন দেখাই, দেখেন এলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন টিচার্স। সো এখানে দেখেন এনওসি কোড হচ্ছে 41221 এবং এটা টিয়ার 1 ক্যাটাগরির জব। সেকেন্ডারি স্কুল টিচার যারা তাদের জন্য 41220 এবং টিয়ার 1 ক্যাটাগরির জব। এখানে এই যে ক্যাটাগরি বেস ড্রয়ে মিনিমাম যেই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করতে হবে, মিনিমাম সেটা হচ্ছে কমপক্ষে 6 মাসের ফুল টাইম জব অভিজ্ঞতা থাকা লাগবে 3 বছরের মধ্যে গত, এবং অথবা পার্ট টাইম যদি আপনি কাজ করে 6 মাস মিলাতে চান সেটাও আপনি পারবেন গত 3 বছরের মধ্যে। এটা খুবই সহজ একটা মিনিমাম রিকোয়ারমেন্টস। আমি আশা করি এতে অনেকেই উপকৃত হবেন। দর্শক, এখন এই যে জবের টাইটেলগুলো আছে এগুলো অনেক সময় দেখা গেছে আপনার সাথে ম্যাচ করতে পারে, ম্যাচ নাও করতে পারে, কিংবা আংশিক ম্যাচ করতে পারে। আপনার কাজ হচ্ছে এই জবের ডেসক্রিপশনটা খুঁজে খুঁজে বের করে আপনার দেখা আপনার জবের সাথে এটা যায় কিনা। সো আমি যদি এই যে এলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন টিচার্স এটার যেই দেখেন এই এনওসি কোডটা আছে, এটার এনওসি কোডটা যদি আমি কপি করে গুগলে যদি সার্চ দেই যে এনওসি ফাইন্ডার এবং 2 নম্বরে যেই লিঙ্কটা আছে সেটা যদি আমি ওপেন করি, দেখেন এটা আপনারা পাবেন। এখানে দেখেন সার্চ বাই জব টাইটেল, সার্চ বাই এনওসি কোড। আমি এই যে এখানে ক্লিক করে এনওসি কোড অনুযায়ী আমি হচ্ছে সার্চ দিচ্ছি। দেখেন এই যে কোডটা, এই কোডের যেই আরো অসংখ্য টাইটেলে জব থাকতে পারে, দেখেন এই যে টাইটেলগুলো এগুলো যদি আপনার জবের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবেন আপনার জবটা এই ক্যাটাগরিতে পড়ে, বেসিক হচ্ছে একটা ধারণা অনুযায়ী। এখন আরো কনফার্ম হওয়ার জন্য আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে এই জবের ডিউটিস গুলো পড়বেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে জবের ডিউটিস গুলো আছে এবং আপনি দৈনন্দিন অ্যাজ এ টিচার হিসাবে যেই কাজগুলো করেন, পাশাপাশি আপনার এমপ্লয়মেন্ট লেটারে যেই রেসপন্সিবিলিটিস এর কথাগুলো উল্লেখ করা আছে, এগুলো যদি এইটার সাথে কমপক্ষে 75% প্লাস যদি ম্যাচ করে তাহলে বুঝবেন এই জবটা হচ্ছে আপনার জব। দর্শক, আমরা এখন সাম্প্রতিক সময় হয়ে যাওয়া কিছু ড্র দেখব। এই যে পেজে আমরা একটু নিচে যাচ্ছি, দেখেন আজকে হচ্ছে মার্চের 8 তারিখ 2025। মার্চের ঠিক 6 তারিখ অর্থাৎ 2 দিন আগে
ক্যাটাগরি বেসড একটা ড্র অনুষ্ঠিত হয়েছে, সেখানে ফ্রেঞ্চ ভাষাভাষীদের উপর 410 বা তার উপরে যাদের পয়েন্ট ছিল সেখান থেকে 4500 আবেদনকারীকে হচ্ছে ইনভিটেশন ইস্যু করা হয়েছে। আবার ফেব্রুয়ারির 19 তারিখ 2025 সালেও সেম 6500 জনকে ইনভিটেশন দেওয়া হয়েছিল, তখন ফ্রেঞ্চ ভাষার উপর, এটা ক্যাটাগরি বেসড ড্র, তখন আসলে 428 দেওয়া হয়েছিল। দর্শক, আপনাদের এডুকেশন অকুপেশনের জন্য এই কাট অফ স্কোরটা আসলে কত হলে আপনারা আশা করতে পারেন, এটা আসলে বলাটা এখন উচিত হবে না, যেহেতু এখনো মাত্র এটা যুক্ত হলো, খুব বেশি দিন হয় নাই। সো এখন ড্র অনুষ্ঠিত হয় নাই, যখন এডুকেশন অকুপেশনের উপর ড্র অনুষ্ঠিত হবে তখন যদি বলে যে 430 কাট অফ স্কোর, তখন আমরা বলতে পারবো যে 430 বা এর আশেপাশে যদি কেউ থাকে তাহলে তার একটা ভালো সম্ভাবনা আছে। সো আমরা এখনই আসলে এই বিষয়টা বলতে পারছি না, আমরা ওয়েট করব। আর আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিআরএস স্কোরটাকে একটু বাড়াতে পারবেন। সিআরএস স্কোরটা কিভাবে বাড়াবেন? সিআরএস স্কোর যদি বাড়াতে চান, আপনাদেরকে শুরুতে জানতে হবে সিআরএস যে স্কোরটা দেয়া হয় বা পয়েন্টটা দেয়া হয় সেটা আসলে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে দেয়া হয়। নর্মালি 4টা ফ্যাক্টরের উপর দেয়া হয়। দেখেন, একটা হচ্ছে কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর, এখানে যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন তাকে 500 দেয়া হয়, আর যারা হচ্ছে পার্টনার আছে বা স্পাউস আছে তাদেরকে 460 পয়েন্ট দেওয়া হয় এখানে, আর যাদের স্পাউস আছে তাদেরকে এখানে 40 পয়েন্ট দেওয়া হয়। স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরস, এখানে হচ্ছে টোটাল সর্বোচ্চ 100 পয়েন্ট দেওয়া হয়, আর এডিশনাল পয়েন্ট হচ্ছে 600, টোটাল 1200 পয়েন্টের মধ্যে আপনাকে ফাইট করতে হবে। হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর, এখানে দেখেন 4টা বিষয়ের উপর ভিত্তি করে এখানে 500 পয়েন্ট দেওয়া হয়। বয়সের উপর হচ্ছে আপনার সর্বোচ্চ 100 পয়েন্ট পাবে যার ওয়াইফ নেই বা স্পাউস নেই, আর যার স্পাউস আছে তিনি হচ্ছে 110 পয়েন্ট পাবেন। সো এই বয়সের বিষয়টা আসলে আমাদের কারো হাত নেই, এটা একটা ন্যাচারাল বিষয়, আমরা চাইলেই আসলে এখানে পয়েন্টটা বাড়াতে পারি না। সো এই যে এডুকেশনটা আছে দেখেন, এটার উপর সর্বোচ্চ 140 পয়েন্ট আর 150 পয়েন্ট সর্বোচ্চ পাবে যার স্পাউস নেই। ল্যাঙ্গুয়েজের উপর 150 পয়েন্ট যার স্পাউস আছে, এটা আমরা চাইলেই বাড়াতে পারি, আর যার 160 সর্বোচ্চ পেতে পারে যার স্পাউস নেই। ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের যদি স্পাউস থাকে 70 পাবে, আর স্পাউস না থাকলে 80 পাবে। যাদের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই ফিজিক্যালি কানাডাতে কাজ করার, তারা আসলে এই পয়েন্টটা পাবে না। তাহলে এই পয়েন্টটা কিভাবে ব্রেকডাউন করে দেখেন, আপনারা এখানে এসে আপনার বয়সটা মিলিয়ে নেবেন। এখানে বলেছে যে সর্বোচ্চ 100-র মধ্যে 100ই পাবে যার স্পাউস আছে, যাদের বয়সটা হচ্ছে 20 থেকে 29-এর মধ্যে। দেখেন এখানে 100-র মধ্যে সে 100ই পাবে, আর 100-র মধ্যে 110-এর মধ্যে 110ই পাবে যার স্পাউস নেই, যাদের বয়স 20 থেকে 29। 29-এর পরে এসে দেখেন 30 থেকে শুরু করে তার বয়সটা প্রতি বছরের জন্য 5 করে কমতে থাকবে, এবং 45 বছর বয়সে এসে তার বয়সের উপর যে পয়েন্ট সেটা শূন্য হয়ে যাবে। সো বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে। এখন এই যে এডুকেশনে 140 পাবে যার স্পাউস আছে, আর যার স্পাউস নেই সে 150 পাবে। তাহলে কারা সেই পার্সন আমরা যদি একটু দেখি, দেখেন যদি কারো মাস্টার্স ডিগ্রি থাকে এবং স্পাউস থাকে সে 140-এর মধ্যে 126 পাবে, আর যার স্পাউস নেই সে মাস্টার ডিগ্রি যদি থাকে সে 135 পাবে সর্বোচ্চ, আর পিএইচডি ডিগ্রি যদি থাকে দেখেন সর্বোচ্চ 150-এ 185 পাবে। সো এখানে এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ব্যাচেলর আছে তারা 112 পাবেন অনলি, সো তারা একটা মাস্টার্স যদি করে ফেলতে পারেন তাহলে তারা 126 পাবেন যদি স্পাউস থাকে, আর স্পাউস যদি না থাকে 135 পাবেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের উপর যার স্পাউস আছে তাকে 128 পয়েন্ট দেওয়া হবে, যার স্পাউস নেই তাকে 136 পয়েন্ট দেওয়া হবে। এখন সর্বোচ্চ হচ্ছে সিএলবি 10 হয় ল্যাঙ্গুয়েজ টেস্টে, সিএলবি 10 যিনি পাবেন তিনি এখানে দেখেন 32 পাবেন। এটা হচ্ছে স্পেসিফিক সেপারেটলি যেই হচ্ছে আপনার ব্যান্ড আছে সেটা, মনে করেন রিডিং এ সে 10 পেল তাহলে সে রিডিং এ এখানে 32 পাবে। বাকি ব্যান্ডগুলোতে যদি সে 9 পায় তাহলে সে এখানে যেটাতে 9 পাবে সিএলবি সেটাতে 29। এইভাবে আপনি হিসাব করবেন যে 4টা মডিউলে আপনি কত করে পাচ্ছেন। আপনার সিএলবি যত হবে এখানে যদি স্পাউস থাকে তাহলে আপনি এখানে এই সংখ্যাগুলো যুক্ত করে নেবেন, আর স্পাউস যদি না থাকে তাহলে যদি আপনি সিএলবি 9 পান দেখেন 31, সিএলবি 10 হলে 34। এইভাবে ল্যাঙ্গুয়েজে ভালো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার পয়েন্টটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কেউ ফ্রেঞ্চ ভাষা দেখাতে চায়, দেখেন
এখানে সে হচ্ছে তার যার স্পাউস আছে সে সর্বোচ্চ 22 পয়েন্ট পাবে, যার স্পাউস নেই সে 24 পাবে। সো ফ্রেঞ্চ ভাষা শিখেও আপনারা কিন্তু এখানে একটা ভালো স্কোর তুলতে পারেন। আর যার ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা প্রযোজ্য যে যদি আপনি স্পাউস থাকে 70-70ই পেতে চান, তাহলে আপনাকে 5 বছর কমপক্ষে জব করার অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি স্পাউস না থাকে তাহলে আপনি 80 পাবেন যদি 5 বছরের বেশি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে। স্পাউসের উপর ডিপেন্ড করে দেখেন এখানে 40 পয়েন্ট আছে, এটা শুধুমাত্র যাদের স্পাউস আছে তাদের। এডুকেশনের উপর ভিত্তি করে দেখেন 10, ল্যাঙ্গুয়েজের উপর 20 আপনার স্পাউসের। এখানে ব্রেকডাউনে যদি আমি যাই, আপনার স্পাউসের যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে সে 10-এ 10ই পাবে। তার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে এডুকেশনের জন্য যে 10 সেখানে সে 8 পাবে। একইভাবে তার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন সে কিন্তু 20 পয়েন্ট পেতে পারে। তার যদি সিএলবি 9 হয় প্রত্যেকটা ব্যান্ডে তাহলে সে 5 করে পাবে, যদি 7 or 8 হয় 3 করে পাবে। সো এইভাবে কত হয় এটা আপনারা হিসাব করবেন। যদি ল্যাঙ্গুয়েজের হচ্ছে আপনার যে সিএলবিটা কমে যায় তাহলে আবার পুনরায় দিয়ে আপনারা এটা ভালো করার চেষ্টা করবেন। স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর, এখানে সর্বোচ্চ 100 পয়েন্ট দেওয়া হবে। দেখেন এডুকেশনের উপর 50 পয়েন্ট। এখন যদি আপনার ভালো একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে আপনার স্কোর থাকে প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকে, আপনি এখানে 50 বোনাস পয়েন্ট পাচ্ছেন। অথবা যদি আপনার একটা ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকে, আপনি এখানেও 50 পাচ্ছেন। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি বাংলাদেশে যে কাজ করেছেন বা পৃথিবীর অন্যান্য দেশে, কানাডার বাইরে, এটাও কিন্তু একটা ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। সো ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন এখানে 50, পাশাপাশি এই 50 যদি আপনি পেতে চান তাহলে দেখেন অন্তত সিএলবি 7 লাগবে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টে, এবং সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন এখানেও দেখেন 50। তো সবকিছু মিলিয়ে সর্বোচ্চ আপনি 100 পয়েন্ট পাবেন। এখন কিভাবে পয়েন্টটা পাবেন, এখানে ব্রেকডাউনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে টোটাল আপনি দেখে নেবেন যে কোন রিকোয়ারমেন্টসটা আপনাকে 25 দেওয়া হবে, কোন রিকোয়ারমেন্টসটা ফলো করলে আপনি 50-এ 50ই পাবেন, এটা একটু দেখে নেবেন। সবার শেষে আসছে হচ্ছে আপনার এডিশনাল পয়েন্ট। দেখেন আপনার যদি ভাই বোন থাকে কানাডাতে যাদের সিটিজেনশিপ আছে বা পার্মানেন্ট রেজিডেন্টশিপ আছে, তারা হচ্ছে আসলে 15 পয়েন্ট আপনাকে দিতে পারবে, তাদের মাধ্যমে আপনি 15 পাবেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনার থাকে আপনি কিন্তু 50 পাচ্ছেন এখানে। দেখেন আপনার যদি ফ্রেঞ্চে সিএলবি 7 থাকে প্লাস আপনি যদি হচ্ছে ইংরেজিতে সিএলবি 5 থাকে, দুইটা মিলিয়ে আপনি কিন্তু এখানে 50 পাচ্ছেন। আবার যদি ফ্রেঞ্চে সিএলবি হচ্ছে আপনার 7 থাকে এবং যদি আপনার ইংরেজিতে সিএলবি 4 থাকে তাহলে আপনি কিন্তু 25 পাচ্ছেন। অর্থাৎ এখানে ফ্রেঞ্চ ভাষা জানলে আপনি কিন্তু একটা বাড়তি পয়েন্ট যুক্ত করতে পারবেন। পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডাতে যদি এই ডিগ্রিটা আপনার থাকে আপনি 30 পাবেন, অন্যথায় পাবেন না। আর জব অফারের উপর ডিপেন্ড করে দেখেন টিয়ার 0 ক্যাটাগরির জব যদি থাকে জব অফার তাহলে আপনি এখানে 200 পাবেন, এবং টিয়ার 1, 2, 3 ক্যাটাগরির যদি হয় 50 পয়েন্ট এক্সট্রা পাবেন। দর্শক খুবই আপডেটেড নিউজ হচ্ছে এই যে 200 এবং 50 পয়েন্ট জব অফারের উপর এটা উঠে যাচ্ছে স্প্রিং 2025 থেকে। কানাডার গভর্নমেন্ট সাম্প্রতিক সময়ে ঘোষণা করেছে এই জব অফারের উপর পয়েন্টটা দিবে না, কারণ দেখা গেছে অসংখ্য মানুষ প্রতারণার আশ্রয় নেয়, তারা টাকা দিয়ে জব অফার কিনে, দেখা গেছে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তারা জব অফারটা কিনে এখানে যখন সাবমিট করে তারা এক্সট্রা 200 পয়েন্ট পেয়ে যায় বা এক্সট্রা 50 পয়েন্ট পেয়ে যায়, তারা অন্যদের চেয়ে এগিয়ে যায় কিন্তু এই প্রতারণাটা করে। সো এই স্বচ্ছতা আনার জন্য কানাডার গভর্নমেন্ট এই জব অফারের উপর যেই পয়েন্ট আছে সেটা বাদ দিচ্ছে স্প্রিং 2025 থেকে। সো এটা আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ যারা আপনারা সৎভাবে কানাডায় আসতে চান এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে। এবং প্রভিন্সিয়াল নমিনেশন যদি আপনার থাকে তাহলে আপনি এখানে 600 পয়েন্ট পাবেন। সবকিছু মিলিয়ে সর্বোচ্চ আপনি এডিশনাল 600 পয়েন্ট পেতে পারেন। এই মাল্টিপল ফ্যাক্টর আপনি ক্লেম করতে পারেন কিন্তু। সো এগুলো মিলিয়ে 1200 পয়েন্টের মধ্যে আপনার পয়েন্টটা যত বেশি হবে তত আপনার সম্ভাবনা থাকবে ইনভিটেশন পাওয়ার। দর্শক আপনার স্কোর বাড়াতে হলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টোটাল বিভিন্ন ফ্যাক্টরে দেখা গেছে যে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য 335 থেকে 360 পয়েন্টের সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড, আবার মেরিটদের জন্য 345 থেকে 370 পয়েন্টের সাথে সরাসরি ল্যাঙ্গুয়েজটা যুক্ত। তাহলে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে দেখেন 136 আপনি পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের উপর সর্বোচ্চ। আবার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এখানে যে 100 পয়েন্ট আছে এটার সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, ল্যাঙ্গুয়েজটা আপনার লাগবেই যদি আপনার ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে। সো স্পাউসের জন্যও কিন্তু দেখেন এখানে আপনি 20 পয়েন্ট পাচ্ছেন কিন্তু এই ল্যাঙ্গুয়েজের জন্য। আবার ফ্রেঞ্চ ভাষা যদি আপনি জানেন
এখানে কিন্তু আপনি 50 পেতে পারেন যদি সাথে CLB 5 ইংলিশে থাকে তাহলে 50, আর CLB 4 যদি সাথে ইংরেজিতে থাকে তাহলে 25। তাহলে দেখেন অনেক ভালো একটা স্কোর আপনি পেতে পারেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজে ভালো করার ফলে। সো ল্যাঙ্গুয়েজে যত ভালো করা যায় সেটা চেষ্টা করবেন, অন্তত CLB 9 রাখার চেষ্টা করবেন, কারণ এখন এক্সপ্রেস এন্ট্রির সিস্টেমটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। এরপরে হচ্ছে এডুকেশন। দেখেন এডুকেশনের সাথে রিলেটেড 240 পয়েন্ট একটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য, আবার মেরিটদের জন্য 250 পয়েন্ট। দেখেন হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে এডুকেশনের জন্য 150, আবার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে 50 পয়েন্ট যুক্ত আছে এডুকেশনের সাথে, আবার স্পাউসের জন্য হচ্ছে 10 পয়েন্ট যুক্ত আছে এখানে ওই যে মেরিটদের জন্য যদি বলি। তাহলে সিঙ্গেলদের জন্য এডুকেশনের সাথে রিলেটেড হচ্ছে 240 পয়েন্ট, আর যারা ডাবল অর্থাৎ মেরিট আছেন তাদের জন্য 250 পয়েন্ট হচ্ছে রিলেটেড। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা এই বিষয়গুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন। দর্শক, এক্সপ্রেস এন্ট্রিটা খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা প্রোগ্রাম, যে কারণে অনেক ভালো ভালো প্রোফাইলের মানুষজন দীর্ঘদিন অপেক্ষা করেও তারা কিন্তু আসলে ইনভিটেশনটা পায় না। এখানে আপনার এক্সট্রা কিছু থাকতে হবে অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য। আমি বলি যে আপনার যে জব এক্সপিরিয়েন্স আছে সেটা আরেকজনের আছে, হাজার হাজার মানুষের আছে। আপনার যে এডুকেশন আছে সেটা আরো অসংখ্য মানুষের আছে। সো আপনার এমন এক্সট্রা কি আছে যেটা আসলে অন্যদের চেয়ে আপনাকে এগিয়ে রাখবে? আমি মনে করি আপনার একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্রেঞ্চ শেখার চেষ্টা করা উচিত। যদি আপনি ফ্রেঞ্চ শিখতে পারেন তাহলে দেখেন হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে আপনি 24 পয়েন্ট পাবেন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে, আর যদি আপনি স্পাউস সহ হন তাহলে 22 এক্সট্রা পয়েন্ট পাচ্ছেন। আবার এডিশনাল পয়েন্টে এসে ফ্রেন্সে যদি আপনি CLB 7 তুলতে পারেন আপনি 50 পয়েন্ট বেশি পাচ্ছেন। তাহলে শুধু ফ্রেঞ্চ জানার জন্য আপনি 74 পয়েন্ট পাচ্ছেন এই CRS সিস্টেমে। তাহলে দেখেন এই 74 পয়েন্ট যদি আপনি যুক্ত করতে পারেন আপনার প্রোফাইলে, আপনি অন্যদের চেয়ে কিন্তু অনেক এগিয়ে যাবেন। এটা শেখাটা খুব বেশি সহজ আমি তাও বলবো না, আবার খুব কঠিন তাও বলবো না, কারণ বাংলাদেশের থেকে যারা আসে কুইবেক প্রদেশে তারা একটা সময় দেখা গেছে খুব এক্সপার্ট হয়ে যায় এই ফ্রেঞ্চে। এবং আপনারা যদি এখন থেকে চেষ্টা করেন হয়তো 1 বছর লাগতে পারে, আপনার যেই উদ্দেশ্যটা সেটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, 74 পয়েন্ট যদি আপনি 1 বছর পরেও যুক্ত করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার পয়েন্টটা অনেক ভালো অবস্থায় থাকবে এবং আপনার সম্ভাবনা থাকবে ইনভিটেশন পাওয়ার। সো এই যে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটা এটা কিন্তু চলে যাচ্ছে না, এটা লম্বা সময় ধরে চলবে, কারণ এটা খুবই জনপ্রিয় একটা পিআর প্রোগ্রাম যার মাধ্যমে কানাডার সরকার দক্ষ কর্মীদের কানাডাতে নিয়ে আসার সুযোগ পায় খুব অল্প সময়ের মধ্যে। সো আপনাদের একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। যদি আপনারা এটা কমপ্লিট করতে পারেন আমি মনে করি যে আপনার পরিবার সহ কানাডাতে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে আসার খুব ভালো একটা সুযোগ তৈরি হবে। দর্শক, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, এটা এডিশনাল হিসেবে আপনারা শিখতে পারেন। তবে এই ফ্রেঞ্চ ভাষা না শিখেও হাজার হাজার দক্ষ কর্মীরা কানাডাতে আসছে। তবে এটা আমার ব্যক্তিগত মতামত যে আপনারা যদি পয়েন্টটাকে বাড়াতে চান তাহলে ফ্রেঞ্চ ভাষাটাকেও একটা অপশন হিসেবে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন। আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। আপনারা যারা কানাডার ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন লেটেস্ট আপডেট পেতে চান তারা আমার ওয়েবসাইটে যুক্ত থাকবেন।